নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সকাল সকাল সাগরের কলে ঘুম ভাঙে ইসরাকের। এত সকালে সাগরের কল পেয়ে ভ্রুকুচকে তাকায় ইসরাক, কপালে বিরক্তির ভাঁজ। কল রিসিভ করতেই ওপাশ থেকে নওরিন কথা বলে ওঠে। ইসরাক আরেকবার ফোনের দিকে চোখ বুলায়। না, এটা সাগরেরই নাম্বার। কাজী অফিসে আসুন, বিয়ের সাক্ষী হতে হবে আপনাকে। ইসরাক থ হয়ে বসে থাকে। মাথা ঠিক আছে এই মেয়ের? ইসরাক ঘুমু ঘুমু গলায় প্রশ্ন করে, কার বিয়ে? কিসের বিয়ে? সকাল সকাল কি শুরু করলা? যার ফোন তার বিয়ে। মাথা ঠিক আছে তোমার নওরিন? পাগল হয়ে গেছো? আসুন, আসার সময় আইডি কার্ডটাও নিয়ে আসবেন। যদি কোনো ঝামেলা হয়, আর আপনাকে কিন্তু সাক্ষী দিতে হবে। তুমি কি আমার সাথে মজা করছো? না, আপনি তো বলেছেন আমার সুখের জন্য সব পারেন, তাই আপনার কাছে আবদার করলাম, এখন আসুন। আসলে বিয়েটা সাগরের বাড়িতে কেউ মানছে না। মেজো খালা তো বলেই দিয়েছে এই বিয়ে করলে নাকি ত্যায্য করবে, কিন্তু সাগর এইসবের পরোয়া করে না। তার কাছে ভালোবাসাটাই সব। আমিও তার সিদ্ধান্তে বাধা দেইনি, তাই বাধ্য হয়ে কাজী অফিসের বিয়েটা হচ্ছে। বিয়ে করে একবারে বাড়ি গেলে কেউ ফেলে দিতে পারবে না। আর ফেলে দিলেও কি, আমার বিশ্বাস সাগর তার বউকে ঠিকই যোগ্য সম্মান দেবে। কিন্তু আপনি প্লিজ আসুন এখানে, আপনার থাকাটা জরুরি। আপনাকেই একমাত্র পাত্রীপক্ষ হতে হবে। নওরিন ইসরাককে ঠিকানা দিয়ে দিয়ে কলটা কেটে দেয়। ইসরাক বার কয়েক কল ব্যাক করলেও অপর পাশ থেকে কোনো রেসপন্স নেই। ইসরাক বাধ্য হয়ে কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে ছুট লাগায় যাওয়ার জন্য। দ্রুত পৌঁছতে হবে তাকে। মাঝের কয়েক মাস নওরিনের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে। নওরিন কলেজে আসলেও ইসরাককে ইগনোর করে চলতো। সামনে নওরিনের পরীক্ষা, এটা ভেবে ইসরাকও তাকে সম্পর্কের এইসব জটিলতায় টানতে চায়নি। নওরিনকে সময় দিয়েছে সবটা বুঝে নিতে, তবে নওরিনের এই দূরত্ব তাকে বড্ড পুড়িয়েছে। তবে ইসরাক সেটা মেনে নিয়েছে। এর মাঝে সে নিবিড়ের সাথে সরাসরি কথা বলেছে। নিবিড় আর তার মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে নিবিড়ের একটাই কথা ছিল, নওরিনের পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না। তাই সে নিজেও চাই অন্তত পরীক্ষা পর্যন্ত ইসরাকের সাথে দূরত্ব বজায় থাক। আর বাকিটা নওরিনের ইচ্ছে। নওরিন যা চাইবে তাই সে মেনে নেবে। ইসরাক ভেবে পায় না হঠাৎ এই মেয়ের মাথায় কি ভূত চাপলো। ডিভোর্স নিয়েও সে কনফিউজড, কারণ একটা সইয়ে কখনো ডিভোর্স হয় না। কাগজটা আদৌ ডিভোর্স পেপার ছিল কিনা তারও ঠিক নেই। নওরিন কি চাইছে সেটা ইসরাকের মাথায় ঢুকছে না। সে কি সাগরকে বিয়ে করতে চাইছে? কিন্তু সেটা কি করে সম্ভব? আর যদি নাই হয় তাহলে কাজী অফিসে কেন ডাকলো? ইসরাক সজোরে গাড়ির স্টিয়ারিং এ পাড়ি দেয়। রাগে গা জ্বলছে তার। ভেবেছিল নওরিনকে সময় দিলে সে হয়তো সবটা বুঝে নেবে, কিন্তু এই মেয়ের পাগলামো তো বেড়েই চলেছে। আর সহ্য হচ্ছে না তার। মাঝে মাঝে ইচ্ছে করে একেবারে তুলে নিয়ে আসি, কিন্তু এমনটা করলে আবারও নওরিনকে অসম্মান করা হবে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমান এখন অনেকটা ম্যাচিওর। পারিবারিক ব্যবসার কাছে হাত লাগিয়েছে সে। আজ আমান ইউকে চলে যাবে। সেখানে নতুন একটা ব্রাঞ্চ ওপেন হবে। সেখানে সবটা সে নিজেই সামলাবে। ঈশা এখন মোটামুটি সুস্থ। সে পুরোপুরি হাঁটতে পারে না। আমান রেডি হচ্ছে। ঈশা বিছানায় বসে বসে দেখছে। বিছানার উপর দুটো টিকিট রাখা। ইমতিয়াজ চৌধুরী দুজনেরই যাওয়ার ব্যবস্থা করেছে। আমান ঈশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, রেডি হবি না? ঈশা একগাল হেসে বলে, কাকে নিয়ে যেতে চাও? নিজের বউকে নাকি বউ রূপে থাকা বন্ধুকে? বলো, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমার যাওয়া না যাওয়া। আমান ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে ওঠে, সারা জীবনের বন্ধুকে। আপাতত এর চেয়ে বেশি কিছু নয়। আপাতত? তোকে কখনো আমি সেই চোখে দেখিনি। 3 বার কবুল বলে কি আমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে? ঈশা মুখ কালো করে নেয়। আমি যাব না। এই বন্ধুত্বটা আমায় কষ্ট দেয় আমান। তুমি চলে যাও, আমি অপেক্ষা করব। তুমি কখনো আমাকে ভালোবেসে ফিরে আসবে, এই অপেক্ষা করব। জানি অপেক্ষা কষ্টে, তবুও অপেক্ষা করব। নিজের অধিকার পাওয়ার অপেক্ষা। আমার স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা। বিয়ে তো করে নিয়েছি, তবে স্বামী হিসাবে কখনো পাইনি। বলতে গেলে সবকিছু আমার পাওয়া হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই পাইনি আমি।
কাছে থেকে এভাবে দূরে থাকার চেয়ে একেবারে দূরত্বটা ভালো, কম পড়াবে। আমি সরি। আমান তৈরি হয়ে নিচে চলে আসে। ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তোলা হয়। ইমতিয়াজ শিকদার সেখানেই দাঁড়ানো ছিল। আমানকে একা যেতে দেখে চেঁচিয়ে ওঠে। ঈশা কোথায়? ও যাবে না? আর কত সময় লাগবে রেডি হতে শুনি? তুমি একা নেমে এলে কেন আমান? ঈশা পেছন পেছন এসে বাবাকে থামিয়ে দেয়। আমি যাব না বাবা, আমি তোমাদের সাথে এখানেই থাকবো। শুধু শুধু ওখানে গিয়ে একা থাকতে কষ্ট হবে। ইমতিয়াজ শিকদার আরো কিছু বলতে চাইলে ঈশা বাবাকে থামিয়ে দেয়। ইমতিয়াজ শিকদার অসহায় চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। জিনাত শিকদার মেয়েকে উদ্দেশ্য করে বলে ওঠে, এভাবে থাকতে পারবি? কষ্ট হবে না? যেভাবে আছি তার চেয়ে কম কষ্ট হবে। আমি অপেক্ষা করব ওর ফিরে আসার। আমার বিশ্বাস হয়তো ও ফিরে আসবে। না ফিরলে বুঝবো ভুল পথে ভুল জিনিস চেয়েছি, তার শাস্তি এটা। আমান একটা শুকনা কাশি দেয়। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। আমান ইমতিয়াজ শিকদারকে জড়িয়ে ধরে। দুজনকেই সালাম করে বেরিয়ে যায়। যেতে যেতে ঈশাকে হাত নাড়ে বিদায় দেয়। ঈশা আমানের দিকে তাকিয়ে মলিন একটা হাসি দেয়। ভীষণ কষ্ট হচ্ছে তার। সবকিছু পেয়েও না পাওয়াই থেকে গেল। এখন তাকে অপেক্ষা করতে হবে। ভালোবেসে অনিশ্চিত একটা জীবনকে টানা পড়ে নেই হয়তো তাকে বাকি জীবন কাটিয়ে দিতে হবে। নয়তো কোনো একদিন আমার নিচে থেকে এসে দাঁড়াবে তার দরজায়, হাত বাড়িয়ে গ্রহণ করে নেবে তাকে। তবে এই মুহূর্তে অপেক্ষার চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু নয়। সত্যি বলতে চাওয়া পাওয়া প্রত্যাশা প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে। চাওয়ার মাত্রা বেশি হলে পাওনা নিচে থেকেই ধরা দেয়। যদি হাজার চাওয়ার পর যদি সেই পাওনা ধরা না দেয়, তবে মানতে হবে তা কখনো তোমার নসিবেই ছিল না। তবে ভুল পথ অবলম্বন করে যদি সেই পাওনা পর্যন্ত পৌঁছতে চাও, তবে দিন শেষে পাওনার খাতা শূন্যতেই থেমে যাবে। নোহা আর তিয়াস এখন তিয়াসের ফ্ল্যাটে শিফট করে গেছে। এখান থেকে তার কলেজ আর তিয়াসের হাসপাতাল দুটোই কাছে হবে। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে ভীষণ ব্যস্ত সে। তবে হাজার ব্যস্ততার মাঝে তাকে একটু শান্তি দেওয়ার জন্য তিয়াস নামক একজন স্বামী আছে। যখনই নোহার কোনো সাহায্য প্রয়োজন হয়, কোথা থেকে তিয়াস উড়ে এসে হাজির হয়। ঝড়ের মতো এসে সব ঝুট ঝামেলাকে উড়িয়ে নিয়ে যায়। দুজন মিলে টোনাটুনির সংসার দিব্যি সামলে নিচ্ছে। দিন শেষে এমন সুখী তো নোহা চেয়েছিল, এমন একজন পুরুষ। বাচ্চা কাচ্চার চিন্তা না হয় আরো কিছুদিন পর করা যাবে। আপাতত তারা নিজেদের গুছিয়ে নিতে আর একে অপরকে সামলাতে ব্যস্ত। ইস্তাক ফুল স্পিডে গাড়ি চালিয়ে নওরিনের বলা ঠিকানায় পৌঁছে যায়। নওরিন একটা কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। নওরিন একটা হালকা গোলাপি শাড়ি পরেছে, তার সাথে হালকা সাজ। কি সুন্দর দেখাচ্ছে তাকে পরীর মতো। ইসরাক রোজই তাকে দেখে, তার রূপে রোজই মুগ্ধ হয়, রোজই নতুন করে তার প্রেমে পড়ে। ইসরাককে দেখে সে হাত নাড়ায়। ইসরাক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়। ইসরাক দুম করে এসে নওরিনকে জড়িয়ে ধরে। তুমি কি আমার সাথে মজা করছো নওরিন? তোর মাথা ঠিক আছে? কিসের বিয়ে? নওরিন ইসরাককে ঠেলে সরিয়ে দেয়। কি করছেন? এমন দুমদাম করে জড়িয়ে ধরছেন, লজ্জা লাগে না? ইসরাক থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। বাবা, এই কদিনে তো তোমার অনেক শক্তি বেড়েছে দেখছি। সে যাই হোক, নিজের বউকে ধরতে লজ্জা কিসের? কিসের বউ? আমাকে না আপনি তালাক দিয়ে দিলেন, ভুলে গেলেন? হুদাই বিচ্ছেদ এতই সোজা? খোদাই প্রদত্ত পবিত্র কালেমা পড়ে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। বিয়ের বন্ধন ভাঙা এত সোজা নয় নওরিন। চুপ করুন তো। মজা করার জন্য ডাকছো? আমাকে কি পাগল মনে হয় নাকি জোকার মনে হয় সবসময় মজা দিব? আমি সিরিয়াস ইসরাক শিকদার। বরের নাম ধরে ডাকো কেন? বউ গুরুজনরা বিয়াদব বলবে। নওরিন মুখ বাঁকায়। পেছন থেকে নিবিড় আর সাগর বেরিয়ে আসে। নিবিড় এসে ইসরাককে উদ্দেশ্য করে বলে ওঠে, নওরিন তোমাকে সব জানিয়েছে? এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? পরে কোনো ঝামেলা করবে না তো? তোমার শিকদারদের বিশ্বাস নেই, কখন কি করো। এবার ইসরাকের গলা শুকিয়ে যায়। নিবিড়ও তো একই কথা বলছে। সত্যিই কি তবে তার বউকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে? এত বড় অনাচার সে কিছুতেই মানবে না। ইসরাক কোনো কথা না বলেই নওরিনকে টেনে নিয়ে যেতে থাকে। আমি জীবিত থাকতে এটা হতে দেব না। বিয়ে তো হবেই না। আর করতে চাইলে নওরিন, আমি মরে যাচ্ছি, আমার লাশের উপর দিয়ে গিয়ে বিয়ে করো। নওরিন নিজেকে ছাড়িয়ে নেয়। দুইজন ভালোবাসার মানুষকে আলাদা করতে চাইছেন, লজ্জা করে না আপনার? কিসের লাশ? আশ্চর্য, আমি তো ভাবলাম আপনি খুশি হবেন। ইসরাক শটান হয়ে দাঁড়িয়ে যায়। ভালোবাসো? আচ্ছা নওরিন,
আমি কি এতই খারাপ? মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। তার পেছনে কারণ ছিল। আমি যা করেছি ভুল বুঝে করেছি। আমার চোখের সামনে সব প্রমাণ ছিল, আমি কি করে সেগুলোকে অগ্রাহ্য করতাম বলো? তুমি নিজেও তো কখনো কিছু বলনি। দোষ কি আমার একার? আচ্ছা মানলাম সব দোষ আমার অন্যায়ের অনেক তো শাস্তি দিলে আর কত পুরাবে বলো? নওরিন একটু অবাক হয়ে বলে, কোথায় শাস্তি দিলাম? এই দূরত্বটা কি কম শাস্তি? আগুনের মতো জ্বলছি, কাছে থেকে নিজের বউয়ের সাথে কথা বলতে পারছি না। কিসের কষ্ট? আপনি তো আমাকে ভালোই বাসেননি। কে বলেছে? আমাদের সম্পর্কটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, তবে আমি কখনো এই সম্পর্কটা অস্বীকার করিনি। এত কিছু এক্সপ্লেন করতে পারবো না। শুধু বিশ্বাস করো, এই পৃথিবীতে এই মুহূর্তে আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসে না। ইসরাক হাঁটু গেড়ে নওরিনের সামনে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ক্ষমা না করো, আরো শাস্তি দাও, যা শাস্তি দেবে মাথা পেতে নেব। প্লিজ আমাকে ত্যাগ করো না। ইসরাক কথা বলতে বলতে কেঁদে দেয়। নওরিন কি বলবে ভেবে পায় না, তবে মনে মনে সে খুশি, নিজেকে দেওয়া কথা সে রেখেছে। ইসরাক শিকদারের চোখের পানি নাকের পানি এক করেই ছেড়েছে। কিন্তু কিভাবে? ওমা, ইসরাক কি তবে ভাবছে সে সাগরকে বিয়ে করছে? আশ্চর্য লোক তো, কিছুই কি নিজে থেকে বোঝে না? সবকিছুই কি বলে বলে বুঝিয়ে দিতে হবে? নওরিন কপালে হাত দেয়, তার মাঝেই সাগর চেঁচিয়ে ওঠে। নরেন, প্লিজ চলে আসো। এবার তো ফ্লাইটের দেরি হয়ে যাবে। বিয়ে শেষ করে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সাগর কথাটা বলা মাত্রই ইসরাক উঠে দাঁড়ায়, রক্তচক্ষু করে সাগরের দিকে তাকায়, ছুটে যায় সাগরকে আঘাত করার জন্য। সেই মুহূর্তে কোথা থেকে স্নেহা এসে ইসরাকের সামনে দাঁড়ায়। ভাইয়া প্লিজ। ইসরাক চোখ বোলায়। স্নেহার পরনে বউয়ের পোশাক, লাল শাড়ি, সাথে গাঢ় লিপস্টিক। তেমন গয়না না পরলেও দেখতে বউ বউ লাগছে। ইসরাকের চক্ষু চরক গাছ। নওরিনের দিকে তাকায়। নওরিন মুচকি হেসে জানায়, ওরা দুজন দুজনকে ভালোবাসে। মেজো খালা মানছে না, তাই আমিও বলেছি এভাবে বিয়েটা সেরে ফেলতে। যদিও বিয়ে হয়ে গেলেও রিস্ক থেকে যায়। মেজো খালা কোনো না কোনো ঝামেলা করে হওয়া বিয়েও ভেঙে দিতে পারে। তাই সাগর আজই স্নেহাকে বিয়ে করে বিদেশ চলে যাবে। ওইখানে কিছুদিন থাকার পর সবটা শান্ত হলে ফিরবে। আর হ্যাঁ, স্নেহার আপন বলতে বর্তমানে একমাত্র আপনিই আছেন, যে ওর পক্ষ থেকে উপস্থিত থাকতে পারবে। তাই আপনাকে আসতে বলেছি। প্লিজ না করবেন না। সাগর ওকে ভালো রাখবে, দয়া করে মেনে নিন। ইসরাক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বর্তমানে শকে আছে। ভেবেছিল কি আর ঘটল কি। তার চেয়ে বড় কথা, স্নেহা আর সাগর সম্পর্কে সেটা তো কল্পনাতেও সে ভাবেনি। তবুও সে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। যেমনটা ভেবেছিল তেমন ভয়ঙ্কর কিছু ঘটছে না, এটাই অনেক। সব বোঝাপড়া শেষে সাগর আর স্নেহার বিয়েটা হয়ে যায়। স্নেহার পক্ষ থেকে সাক্ষী দেয় নওরিন আর ইসরাক। বিয়ে শেষ করে সাগর আর স্নেহাকে নিয়ে ইশরাক আর নওরিন রওনা হয় শিকদার বাড়ির উদ্দেশ্যে। স্নেহা বিদেশ যাওয়ার আগে একবার জিনাত শিকদারের সাথে দেখা করতে চায়। বাড়ি গিয়ে ইসরাক মাকে সব বুঝিয়ে বলে। জিনাত শিকদার তাদের দোয়া করে দেয়। জিনাত শিকদারকে সালাম করে তারা রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। স্নেহাকে কয়েকবার মায়ের সাথে দেখা করতে বললেও সে মায়ের সাথে দেখা না করেই চলে যায়। তারা পাড়ি জমায় নতুন ঠিকানার উদ্দেশ্যে। সেখানে নতুন জীবন শুরু করবে তারা। সাগর আর স্নেহার সাথে সাথে নওরিন ও শিকদার বাড়ি থেকে বেরিয়ে আসে। ইসরাক বাধা দিলেও সে মানে না। ইসরাকের প্রতি তার অনুভূতিগুলো নিয়ে তার মনে এখনো বেশ কিছু সংকোচ এখনো রয়ে গেছে। ভালোবাসাটা সে অনুভব করতে পারে না। এতগুলো মাসের দূরত্বও তাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিতে পারছে না। নওরিন ফিরে আসতে চাইলে জিনাত শিকদার তার হাত ধরে কান্নাকাটি করে। আপাতত সে বাড়ির একমাত্র বউ। ঈশা তো তার পায়ে পড়ে যায়। তবুও নওরিন কেন যেন তার মনকে মানাতে পারছে না। সে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। ইসরাকও সমস্যাটা বুঝতে পেরেছে। এখন এর একটা সমাধান করা উচিত। নওরিনকে বোঝাতে হবে তার ভালোবাসাটা। তারপরও যদি সে নিজে অনুভূতিগুলো অস্বীকার করে, তাহলে নওরিনকে সে একেবারে মুক্তি দিয়ে দিবে। ভোর ভোর উঠেই নওরিন ফজরের নামাজটা পড়ে নেয়। আজকে তার পরীক্ষার রেজাল্ট বেরোবে। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। পরীক্ষা খুব ভালো দিয়েছে এমন নয়, তাই তো চিন্তায় এই অবস্থা। নওরিন নামাজ পড়ে কিছু সময় জায়নামাজে বসেই দোয়া করে। তারপর উঠে জানালার পাশে দাঁড়ায়। ইসরাক আজকে আসেনি। এই কমাস সে রোজ নামাজ পড়ে পর্দা সরালেই ইসরাকের মুখটা দেখতে পেত। লোকটা রোজ এখানে এসে দাঁড়াতো। একবার চোখাচোখি হতেই সে আবার ফিরে যেত। আজ না থাকাতে নওরিনের বুকের ভিতরটা কেমন করে যেন ওঠে। কেন নেই লোকটা? এইসব ভাবতে ভাবতেই নওরিনের ফোনে কল আসে।
তিয়াস কল করেছে। নওরিন কল রিসিভ করতেই তিয়াস উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, নরিন প্লিজ দ্রুত চলে এসো। হাসপাতালের মেঝেতে কান্না করতে করতে গড়াগড়ি খাচ্ছে নওরিন। পাশে নোহা বসা। নওরিন যে এভাবে কান্না করতে পারে তা তার কল্পনারও বাহিরে। নোহা ভেবে পাচ্ছে না নওরিনকে কি করে থামাবে নাকি আর একটু উস্কে দেবে। তিয়াস অসহায় মুখে তাকিয়ে আছে নোহার দিকে। সে একবার নওরিনকে দেখছে, একবার নোহাকে দেখছে। শেষমেশ বন্ধুর জন্য তাকে মিথ্যেও বলতে হলো। না, বন্ধুর জন্যে নয়, বউয়ের জন্যে। নিবিড় এসে নওরিনকে মেঝে থেকে তোলে, চেয়ারে বসিয়ে দেয়। তিয়াসের দিকে গভীর চোখে তাকায়। তিয়াস মাথা নিচু করে বলে ওঠে, আসলে স্টাক বলেছে না, মানে স্টাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ভোরবেলা কি একটা কাজে বের হয়েছিল, সে হাইওয়ে ক্রস করতেই একটা ট্রাকের সাথে ও আসলে নরিনের সাথে দেখা করতে চায়। জীবনের শেষ ইচ্ছে, তাই নরিনকে ফোন করেছিলাম। নিবিড় একটু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, জামাই এখন কেমন আছে? তিয়াস মুখ কাছুমাছু করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। দোলাভাই যে পরে তাকে মেরে তক্তা বানিয়ে দেবে। তিয়াসকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে নোহা ফট করে বলে ওঠে, খুবই খারাপ ভাইয়া, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বড় আম্মুকে এখনো জানানো হয়নি, জানলে তো। নোহা অসহায় মুখ করে তাকিয়ে আছে। নওরিন একটু লাফিয়ে ওঠে, প্লিজ ভাইয়া, ওনাকে দেখবো। কোথায় উনি? তিয়াস হাত উঁচু করে একটা কেবিন দেখিয়ে দেয়। ওই যে ওইখানে। নওরিন এক মুহূর্ত দেরি না করে ছুট লাগায় সেদিকে। কেবিনে ঢুকতেই দেখে ইসরাক শোয়া, মাথায় ব্যান্ডেজ, সারা শরীর চাদরে ঢাকা। নওরিন ছুটে গিয়ে ইসরাককে জড়িয়ে ধরে। ইসরাকের কপালে, গালে, মুখে অজস্র চুমু খায়। কে বলেছিল এত সকালে বের হতে? প্লিজ কথা বলুন, আমাকে ছেড়ে যাবেন না স্বামী। মানছি আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আপনিও তো আমাকে কম কষ্ট দেননি। এবার তো কাটাকুটি হয়ে গেছে, বলুন। এখন তো সব ঠিক করার পালা, তাই না? কি হলো স্বামী, কথা বলেন না কেন? আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম রূপকথা রাজপুত্রের মতো বর হবে আমার। সাগরকেও তেমনই মনে করতাম, কিন্তু বিশ্বাস করুন, প্রথম সেদিন শুনেছিলাম আপনি সব জেনে আমায় বিয়ে করেছেন, আপনার প্রতি আমার সম্মান সেই দিনই কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নতুন করে জীবনটা নিয়ে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, কিন্তু নওরিন একটু থামে। পরে সবটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তবে আমার অভিমানগুলো তো আর আমার বশে নেই। আমার চাওয়া পাওয়ার হিসেবগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি চাইলেই হয়তো সব ঠিক করতে পারতাম, কিন্তু মনের জোর হয়তো ছিল না, তাই পারিনি। প্রেমিক পুরুষদের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো দূরত্ব। আমি শুধু আপনাকে শাস্তি দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি ভালোবেসে সব দূরত্ব কাটিয়ে আমাকে যত্ন করুন। আপনি যা যা করেছেন তার বিচার করতে বসলে সারা জীবনের দূরত্ব আপনি ডিজার্ভ করেন, কিন্তু এই দূরত্বের নিজেরও কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, আমিও তো আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারি না। যেদিন আপনি মেজো ভাইকে বললেন আমাকে তালাক দেবেন, সেদিন আর সামলাতে পারিনি নিজেকে। অভিমানগুলো আর সেদিন আমার বশ্যতা স্বীকার করেনি, তাই যাতা একটা ডিভোর্স পেপার বানিয়ে সই করিয়েছে। আপনিও তো দেখলেন না, তবে আমি আপনাকে ভালোবাসি। ইসরাক ধপ করে বিছানায় উঠে বসে। ভালোবাসো সত্যি? নওরিন হাঁ করে তাকিয়ে আছে। ইসরাককে এভাবে উঠতে দেখে নওরিন কয়েক মুহূর্ত হতভম্বের মতো বসে থাকে, তারপর ফট করে নওরিনকে জড়িয়ে ধরে। ইসরাক নওরিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, আমাকে লজ্জা দিও না নওরিন, অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, প্লিজ ক্ষমা করো। অনেক তো হলো। আপনি ঠিক আছেন স্বামী? ঠিক নেই, তোমার বিরহে সহ্য আর অবস্থা হয়েছে আমার, দেখো না। নওরিন ইসরাকের বুকে 2-4টে কিল দেয়। সব তাহলে নাটক ছিল? কে বলেছে সব নাটক? তোমাকে দেখতে যাচ্ছিলাম, মাঝে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে, বেশি না, তবে সব নোহার প্ল্যান ছিল। নওরিন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। যাই হোক, মানুষটা তো ভালো আছে। তবে নোহা যে বলল নাটক করছিলেন এভাবে। ইসরাক নওরিনের হাত ধরে, টেনে বুকে জড়িয়ে ধরে। কথা দিচ্ছে আজকের পর থেকে তোমাকে কখনো কষ্ট দেব না। এখন তোমাকে কষ্ট দেওয়ার মানে নিজের সত্তাকে পুড়িয়ে ছারখার করে দেয়া। প্লিজ আমাকে আর ফিরিয়ে দিও না, নয়তো এভাবেই মরে যাব। পুরোটা সময় ইসরাক নওরিনকে বুকে জড়িয়ে রেখেছিল। নোহার ডাকে ইসরাক নওরিনকে ছেড়ে দেয়। কনফিউশন দূর হয়েছে নওরিন? কি? ভালোবাসা না বাসার কনফিউশন। ভালোবাসা হারিয়ে ফেললেই ভালোবাসার মূল্য বোঝা যায়। হারিয়ে ফেলার ভয় বন্ধনগুলোকে আরো দৃঢ় করে। যদিও আমি সবটা জানি না, তবুও তোমাকে যতটা চিনি, সংসার ত্যাগ করে চলে যাওয়ার মতো মেয়ে তুমি না।
ঠিকই ফিরে আসতে। তবে আমি শুধু চেয়েছিলাম তুমি দা ভাইয়ের প্রতি ভালোবাসাটা অনুভব করেই ফিরে এসো। প্লিজ, এবার আর কোনো ড্রামা না। ইসরাক ভ্রু কুচকে তাকায় বোনের দিকে। ওকে ওকে, ড্রামা নয়, টম অ্যান্ড জেরির ভালোবাসা হলো তো। নিবিড় নোহার কথা শুনে আনমনেই হেসে দেয়। নওরিনের রেজাল্ট খুব ভালো না হলেও মোটামুটি ভালোই হয়েছে বললেই চলে। ইসরাক হাসপাতাল থেকে বাড়ি চলে গেছে, সঙ্গে নোহা আর তিয়াসও। আর নওরিন নিবিড়ের সাথে বাড়ি চলে এসেছে। সন্ধ্যায় ইসরাকের পরিবারের লোকজন আসবে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করতে। জিনাত শিকদার বৌমাকে ঘরে তোলার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। নওরিন রাজি না থাকায় নিতে পারেনি। আজ নওরিন রাজি, তার খুশি দেখে কে। সন্ধ্যায় শিকদার পরিবারের সবাই আসে। কাল দিন পরেই তারা বড় করে আয়োজন করে নওরিনকে উঠিয়ে নেবে। প্রথমে নওরিনের বাবা মা আমতা আমতা করলেও পরে সবাই রাজি হয়ে যায়। জিনাত শিকদার নিজে হাতে নওরিনের জন্য শাড়ি গয়না সবকিছু দিয়ে যায়। যাওয়ার সময় নওরিনের কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয়। তুমি ছোট মেয়েটা কত কি সহ্য করেছো, পৃথিবীর সব সুখ তোমার প্রাপ্য। নওরিন মুচকি হাসি দেয়। এই মানুষটাই তাকে একসময় কত অপমান করত, অথচ আজ এই মানুষই তাকে আপন করে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নওরিন বাবা মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে। মেয়েটার চোখের পানি নাকের পানি এক হয়ে গিয়েছে কান্না করতে করতে। ইসরাক নওরিনের দিকে রুমাল এগিয়ে দেয়। বউ, তুমি বলছিলে না আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বে? এদিকে দেখো, তুমি নিজেই নিজের চোখের পানি নাকের পানি এক করে ফেলেছো। নওরিন চোখ মুছতে মুছতে ইসরাকের দিকে রাগি চোখে তাকায়। তারপর কিছু একটা ভেবেই মুখে একটা হাসি ফুটিয়ে তোলে। সাগর ভাইয়ের বিয়ের দিনে কে যেন রাস্তার মাঝখানে বসে বসে কান্না করছিল। সেই চোখ, সেই নাক, সেই কান। লোকটা বোধহয় দেখতে একেবারে আপনার মতোই ছিল। না, সরি, আপনিই ছিলেন, তাই না? ইসরাক ভীষণ লজ্জা পেয়ে যায়। কতটা পাগল সে! কি না কি ভেবে কান্নাকাটি করেছে, তাও বউয়ের সামনে। বউ এখন তাকে খোঁটা দিবে। শুধু বউ কেন, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাকে দিয়েও হয়তো খোঁটা দেওয়াবে। নওরিন শাওয়ার ছেড়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ইসরাক এসে একবার নওরিনের দিকে তাকায়। সাজ উঠাই ফেলছো? বলা তো যায় না। আমার স্বামী নামক আসামি হুট করে এসে আবারও আমাকে সং বলে দিল, তাই রিস্ক নিতে চাইনি। ইসরাক নওরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে। সরি বউ, এখনো ক্ষমা করতে পারোনি তাই না? বাদ দিন। নওরিন ইসরাককে ছাড়িয়ে নেয়। তোয়ালেটা বারান্দার দিয়ে ঘরে আসে। ইসরাক বিছানায় গা এলিয়ে দেয়। নওরিন, কবে কখন কিভাবে তোমাকে এতটা ভালোবেসেছি জানি না, আমি কিছুই জানি না। তবে যেদিন থেকে বুঝেছি তোমাকে আমার লাগবে, সেদিন থেকে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। প্লিজ এই অগোছালো ইসরাক শিকদারকে নিজের সাথে মিশিয়ে একটু গুছিয়ে দাও। নওরিন ইসরাকের পাশে বসতে বসতে বলে ওঠে, আমি নিজেই তো বড্ড অগোছালো। আমার জীবনের গল্পটাও বড্ড অগোছালো, এলোমেলো। আপনার জীবন কি করে গুছাবো আমি? ইসরাক নওরিনকে কাছে টেনে নওরিনের কপালে চুমু খায়। আমরা একজন আরেকজনকে গুছিয়ে নেব, ভালোবাসা আগলে রাখবো, দেখো কখনো কষ্ট পেতে দেব না। ইসরাক কথা বলতে বলতে নওরিনের নাকে নাক ঘষে। এবার চলো বংশের বাতি জ্বালানোর কথা চিন্তা করি। বউ, তুমি অনুমতি দিলে? নওরিন ইসরাককে থামিয়ে দেয়। যদি না দিই? ইসরাক উঠে বসে। ইটস ওকে। তাহলে যান, পেরিয়ে যান। প্রথম দিনের মতো সারা রাত ছাদে কাটিয়ে দিন। নওরিন দরজার দিকে আঙ্গুল তুলে দেখায়। ইসরাক একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে একটা টি শার্ট জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নওরিন হেসে কুটি কুটি হয়ে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খায়। তারপর সেও পিছন পিছন ছুট লাগায়। ইস, লোকটা কি রাগ করলো? ইসরাক ছাদের কার্নিশ ঘেঁষে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নওরিন পা টিপে টিপে ইসরাকের কাছে যায়। ইসরাককে পেছন থেকে জড়িয়ে ধরে। এলে কেন? এমনি। রাগ করেছেন? ইসরাক সামনে ফিরে তাকায়। নওরিনের কপালে ছোট্ট করে চুমু খায়। কই না তো। ঘরে চলুন, আমাদের ফিচার বেবি আমাদের জন্য ওয়েট করছে। প্রায় বেশ কিছুদিন কেটে গেছে শিউলি পারভির বিছানা শয্যা নিয়েছে। স্নেহার এভাবে চলে যাওয়া সে মেনে নিতে পারেনি। তার উপর আমানের বাবা মায়ের ঘটনার জন্য জিনাত শিকদার তাকে বেশ কথা শুনিয়েছে। জীবনের হিসেব কষতে কষতে হঠাৎ একদিন ঘুমের মাঝে স্ট্রোক করে সে। ভাগ্য ভালো থাকায় প্রাণে বেঁচে গেলেও শরীরের জোর সে ফিরে পায়নি। মনই যে শরীরের চাবিকাঠি। মনে জোর না থাকলে শরীরে জোর কি করে পাবে? দিন যেতে থাকে আর শিউলি পারভিনের শরীর আরো খারাপ হতে থাকে। সে না নিয়ম করে খাবার খায় না ঔষধ। জিনাত শিকদার শিউলির পাশে বসে আছে। শিউলি পারভিনের অবস্থা বেশি ভালো না। জিনাত শিকদার বাবা মাকে খাবার পাঠিয়েছে।
সাথে অ্যাম্বুলেন্সও ডেকেছে সে। শিউলি হাঁপাতে হাঁপাতে বোনকে কাছে ডাকে। আপা, মরার আগে সত্যি বলতে চাই। জিনাত শিকদার চারপাশে তাকিয়ে ঘর ফাঁকা করে। বোনের কাছে গিয়ে অবাক হয়ে বোনকে প্রশ্ন করে। কি সব সত্যি? আমানের বাবার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বুবু। কি বললি? আমাকে থামিও না, বলতে দাও। হয়তো আর কখনো সুযোগ পাবো না। সেদিন ইশরাক বাবা খাবে না বলে ছোটাছুটি করছিল। ছুটতে ছুটতে ওই ঘরে যায়। ইশরাক বেরিয়ে যায়। আমার ওর পিছু পিছু যেতে গেলে আমার মাথা ঘুরে যায়। নিচে পড়ে যেতে নিলে আমানের বাবা আমাকে ধরে ফেলে। ওই মুহূর্তেই প্রিয়তা চলে আসে আর আমাদের ওইভাবে দেখে ফেলে। বুবু, বিশ্বাস করো, আমাদের কোনো দোষ ছিল না। আমি বুঝিয়ে বলতে চেয়েছিলাম, আমাদের বাবাও চেয়েছিল, প্রিয়তা সুযোগ দেয়নি। জিনাত শিকদার থমথমে মুখ করে বসে আছে। আমার শিপাত ভাই আমানের বাবার ম্যানেজারের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এক পর্যায়ে সে আমাকে অস্বীকার করে। তখন দিশেহারা হয়ে আমানের বাবার কাছে সাহায্য চাই। আমানের বাবা শুধু আমাকে করুণা করত, এক ডিভোর্সি প্রতারিত নারী হিসেবে। সেটাকেই প্রিয়তা অন্য চোখে দেখেছে। ওর সন্দেহপ্রবণ মন ওকে যা দেখিয়েছে ও তাই দেখেছে। আমানের বাবার অতীতটা হয়তো সে পুরোপুরি ভুলতে পারেনি। বুবু, বাচ্চাটাও শিপাত ভাইয়ের ছিল। সে সুযোগ বুঝে পালিয়ে গেল। আমানের বাবাও চলে গেল। আমার শেষ ঠিকানা ছিল শিকদার বাড়ি। বাবা মা যে আমাকে ওভাবে রাখবে না তা তো তুমি জানতে। ভেবেছিলাম বাচ্চার উছিলায় একটা ঠিকানা পেয়ে যাব। শিকদার বাড়ির চিলেকোঠায় হলেও একটা আশ্রয় পাবো। তারপর হয়তো শিপাত ভাই সেই বাচ্চার টানেই ফিরে আসবে। তাই কিছু বলিনি বুবু। খুব কি অন্যায় করে ফেলেছি? তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে ওঠেন। হ্যাঁ, অন্যায় করেছি। একজন মৃত মানুষকে বদনাম করেছি। তবে বিশ্বাস করো বুবু, আমি সেই দিন প্রিয়তাকে বোঝাতে চেয়েছিলাম, সে সুযোগ দিল না। ওরা কি আমাকে ক্ষমা করবে না? শিউলি পারভিন সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। জিনাত শিকদার হতবাক হয়ে বোনের পাশে বসে আছে। সে যেন কান্না করতেও ভুলে গেছে। শিউলি পারভিনকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার শিউলি পারভিনকে মৃত ঘোষণা করে। মারা যাওয়ার আগে একমাত্র মেয়ে স্নেহার মুখটাও তার দেখা হলো না। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আজও জিনাত শিকদারের আফসোস হয়। ইস, এতগুলো বছর ধরে বোনকে কতই না অপমান করেছে সে। প্রিয়তার সংসার ভাঙার সব দোষ তাকে দিয়েছে। আচ্ছা, সেদিন যদি প্রিয়তা একটু ঠান্ডা মাথায় সবটা বিচার করত, শুনতো, তাহলে কি আজকে এই দিনটা দেখতে হতো না? হয়তো আমান তার বাবা মাকে নিয়ে সুখে থাকতো। জিনাত শিকদার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জায়নামাজ বিছায়। আজকাল দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদতে মশগুল থাকেন। সংসারের সব দায়িত্ব ছোট চাচি আর নওরিনের। নওরিন পড়াশোনার ফাঁকে ফাঁকে সংসার সামলাচ্ছে। সব মিলিয়ে সুখেই আছে সে। আপাতত সেই শিকদার বাড়ির রানী। ইসরাক চাকুরি ছেড়ে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছে। ঈশা আজও আমানের অপেক্ষায় আছে। আমান রোজ তাকে কল করে, খোঁজ নেয়, মাঝে মাঝে ভিডিও কলও দেয়। তবে দিন শেষে সে অপূর্ণ। আমান ফিরে আসেনি। এতগুলো বছরেও সে ফেরেনি। সব পেয়েও আজ সে নিঃস্ব। তবুও সে আশায় বুক বেঁধে বসে আছে। হয়তো কোনোদিন আমান ফিরবে, ভালোবেসে তাকে আগলে নেবে। তারও একটা সংসার হবে। আমানের সাথে সে ঘর বাঁধবে। পূর্ণতা পাবে তার জীবনও। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।